বৃষ্টির রিনঝিন শব্দে চারিপাশ মুখরিত। বাড়িধারা নিঃস্বীয়তা বজায় রেখে অনবরত নিচে পতিত হচ্ছে। ঠান্ডা হিমেল বাতাস কনভেনশন হলের মোটা মোটা দেয়াল ভেদ করে প্রবেশ করতে পারছে না। দেয়ালের ধাক্কায় ফিরে যাচ্ছে বিপরীত দিকে। বাহিরের এই হিমেল বাতাস ভেতরে প্রবেশ করতে না পারলেও কনভেনশন হলের ভেতর এসির ঠান্ডা বাতাসে শীতল হয়ে আছে। খাবারের স্থান জুড়ে কিলবিল করছে মানুষেরা। অতিরিক্ত মানুষের সংস্পর্শে মানুষের গরম লাগার কথা থাকলেও কৃত্রিম বাতাসে শরীর মন দুটোই শীতল হয়ে আছে। নুসরাত নিজেও কিলবিল করতে থাকা মানুষের ভেতরের একজন। নিজের প্লেট সুন্দর করে সাজিয়ে হেঁটে সামান্য আগাতেই অসাবধানতাবশত ধাক্কা লাগলো শক্ত বুকের সাথে তার মাথার। সে চোখ তুলে উপরে না তাকিয়ে সর্বপ্রথম শক্ত করে ধরে রাখা নিজের খাবারের প্লেটের দিকে তাকালো। যখন নিশ্চিত হলো হ্যাঁ, খাবার এবং প্লেট দুটোই অক্ষত আছে, তখন চোখ তুলে ধীরে সুস্থে উপরে তাকালো। চোখাচোখি হলো আরশের সাথে, যে পকেটে হাত রেখে টান টান হয়ে সামনে দাঁড়ানো। আরশকে দেখতেই কপালে ভাঁজ ফেলল নুসরাত। আরশ নিজেও নুসরাতের দিকে চেয়ে ভ্রু উচালো। সামান্য ভ্রু এদিক সেদিক করতেই নুসরাত ভ্রু উচালো একই ভঙ্গিমায়। নুসরাত জানে তার ভ্রু উচানো ঠিকঠাক হয়নি, তারপরও চেষ্টা করল আরশের মতো। আরশ পকেটে হাত রেখে ঝুঁকে আসলো নুসরাতের দিকে। নিজেদের ভেতরে ইঞ্চি পরিমাণ ফারাক রেখে হিসিয়ে শুধালো, কি? নুসরাত নিজের হাতের প্লেট নিজেদের মাঝখানে বাধা হিসেবে ধরে রাখল। নিজেও জিজ্ঞেস করল, কি? আরশ নিজের জলজল করা শিকারী চোখগুলো বোলালো নুসরাতের আপাদমস্তক। অতঃপর বুদ্ধিদীপ্ত পুরুষালী তীক্ষ্ণ চোখগুলো স্থির হলো মেয়েলি নির্লিপ্ত মুখটায়। হাতের সাহায্যে থুতুনি চেপে ধরে দুই পাশে মুখটা ঘুরিয়ে দেখল অনেকক্ষণ যাবৎ। নুসরাতের চুপচাপ থাকা আরশকে আরেকটু আশকারা দিল। সামান্য এগিয়ে আসতেই সন্তর্পণে প্লেটে থাকা নাইফ নুসরাত চেপে ধরল আরশের গলার কাছে। তার বাচ্চামো কাণ্ডে পুরুষালী উজ্জ্বল সৌম্য চেহারায় খেলে গেল উপহাসের হাসি। মেয়েলি থুতুনি থেকে হাত সরিয়ে নিয়ে ঘাড় বাঁকালো সামান্য। নিজের ধারালো চোয়ালে হাত বুলিয়ে বলে উঠল, ইউ থিঙ্ক আই অ্যাম গনা বি স্ক্যার্ড অফ দিস লিটল ফাকিং নাইফ? নুসরাত হাসল ঠোঁট বাঁকিয়ে। হাতে থাকা ছোটোখাটো বাটার নাইফটা আরশের পুরুষালী গলার খাঁজে আরেকটু দাবিয়ে ধরল। নিজেও হিসিয়ে জানতে চাইল, আপনার কি মনে হয় এই সামান্য ছুরি দিয়ে আমি আপনাকে আক্রমণ করব? আরশ ঠোঁট উল্টিয়ে দুই পাশে মাথা নাড়াল। গম্ভীরতার মিশ্রণে বলে উঠল, হুম, এটা কেন করবেন? আপনি নুসরাত নাসির, আপনি তো সবার থেকে আলাদা। আরশ নুসরাতের হাতের খাবার আলগোছে টেনে নিল নিজের হাতে। ঘাড় বাঁকিয়ে খাবারের দিকে চাইল। চোখের সামনে পরিদর্শন হলো বেশ কিছু খাবার। স্টার্টার হিসেবে ছিল চিংড়ির সালাদ, মিনি পেস্ট্রি, চিজ, ব্রুকেস্তা, স্যুপ শট। এসবের সব কিছু টেবিলে টেবিলে দেওয়া হয়েছে। নুসরাত মেন কোর্সগুলো নিয়েছে। গ্রিল স্টেক, ম্যাশ পটেটো, পাস্তার সাথে হোয়াইট সস আর ফ্রুট সালাদ। আরশ নুসরাতের প্লেট থেকে ছু করে ফর্ক তুলে নিল। ফ্রুট সালাদ থেকে ফ্রুট ফর্কের ডগায় আলগোছে তুলে নিয়ে মুখে ঢোকালো। দাঁতের পাটির নিচে পিষে নিয়ে আরাম করে নুসরাতের পানে তাকালো। বলে উঠল, ফ্রুট সালাদটা দারুণ, ইউ ওয়ানা ট্রাই? নুসরাত চোখ দুটো তীক্ষ্ণ করে চেয়ে রইল। আরশের কথা কানে না তুলে দপদপ করে ওঠা মস্তিষ্ককে ঠান্ডা রেখে ইশারা করল আরশের উঁচিয়ে ধরা প্লেটের দিকে। বলে উঠল, আমার প্লেট ওইটা, নিজে নিজে প্লেট তৈরি করে খান। নুসরাত প্লেট নিতে হাত বাড়াতে যাবে, আরশ তা উপরের দিকে তুলে ধরল। নুসরাত হাত বাড়িয়ে নাগালে পেল না, তাই আরশের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো সামান্য লম্বা হতে।
আরুষ কিছু বলল না, নিশ্চুপ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল শটান হয়ে। সুজুতো পরা পায়ের উপর নিজের পায়ের পাতার ভর রেখে লাফ মেরে নিজের প্লেটটা ছিনিয়ে নিতে চেষ্টা করল। এতে নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। এমন মুহূর্তে শক্ত সামর্থ্য একখানা পুরুষালী হাত পেঁচিয়ে ধরল নুসরাতের মেয়েলি কোমর নিজের সাথে। গায়ে জড়ানো আষ্টে পৃষ্ঠে থাকা কালো শার্টের বোতাম গলার কাছ থেকে ছুটে গেল টান পড়ায়। গুটিয়ে রাখা শার্টের হাতার উপর দিয়ে ভেসে উঠল পুরুষালী হাতের রগ। নুসরাত পড়ে যাওয়ার শঙ্কায় ব্যালেন্স রাখতে আরশের গলা পেঁচিয়ে ধরল নিজের বাঁ হাত দিয়ে। নিজেকে আগের অবস্থায় নিয়ে আসতেই পায়ের পাতায় ভর দিয়ে হাত বাড়াতে যাবে, আরশের গলা কানে আসলো। আপনি এত ছোট হয়ে পারবেন অত উঁচুতে থাকা প্লেটটা নিজের কবজায় নিতে? নুসরাত কটমট করে তাকালো আরশের পানে। পেঁচিয়ে ধরা হাতে আরেকটু শক্তি প্রয়োগ করে আরশের ঘাড় নিচের দিকে নামিয়ে নিয়ে আসলো। নিজের মুখ এগিয়ে নিয়ে গেল তার সংস্পর্শে। ইঞ্চিখানিক ফাঁকা জায়গা নিজেদের ভেতর রেখে হিসিয়ে আওড়ালো, একদম হাইট নিয়ে টানাটানি করবেন না। তুই তো খাটো, তোকে সেটা বলবো না। আমি খাটো নই, আপনি একটু বেশি লম্বা। আরশ নুসরাতকে উপহাস করে হাসল, বলল, এত খাটো তুই? নুসরাত নিজেও খিচিয়ে উঠে জিজ্ঞেস করল, এত লম্বা হয়ে কি করেছেন জীবনে আপনি? আরশ নুসরাতের কথায় প্লেটের দিকে ভ্রু দিয়ে ইশারা করে বলল, এই যে তোর প্লেট ধরে রেখেছি উপরে। এই কাজ করে নিজেকে খুব শক্তিমান মনে করছেন? অবশ্যই। নুসরাত নিজের প্লেটের দিকে ইশারা করে বলল, দেবেন না আমার প্লেট? জি না। এত অহংকার কেন আপনার? আরশ আশেপাশে তাকিয়ে ভ্রু উঁচিয়ে হিম করে দেওয়া শান্ত কণ্ঠে জানতে চাইল, কোথায় অহংকার? নুসরাত তার ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আরশের পুরুষালী ক্লিন শেভ করা ধারালো চোয়ালে ধাক্কা দিল। ইশারা করে বলল, আপনার পুরো মুখে স্পষ্ট দম্ভ ভেসে আছে। সামান্য 7 ইঞ্চি লম্বা হওয়ায় এত অহংকার দেখাচ্ছেন? আমি কখন অহংকার দেখালাম? আমি শুধু বললাম তুই এতটুকু আর আমি এতটুকু। আরশ তর্জনী আঙুল আর বুড়ো আঙুল একত্রিত করে দেখালো 2 ইঞ্চি নুসরাত আর নিজেকে দেখালো অনেক বড়। নুসরাত খেকিয়ে উঠে বলল, লম্বা হওয়ায় অহংকারে মাটিতে পা পড়ছে না। আমি মাটিতেই দাঁড়িয়ে আছি, নিজের 2 পা দিয়ে। চোখে কম দেখেন আপনি? আপনি একটু নিজের ভুল স্বীকার করবেন না, তাই তো? জীবনে নিচে ঝুঁকবেন না, তাই না? আরশ নিষ্প্রাণ কালো বলয়ে নেত্র ঘোরালো মেয়েলি বিরক্ত মুখটায়। নুসরাতের দিকে ঝুঁকে আসতে আসতে বলল, আপনার সাথে কথা বলতে হলেই আমার প্রতি সেকেন্ডে নিচের দিকে ঝুঁকতে হয়। আর কত ঝুঁকব? শেষের কথাটা ভ্রুচিয়ে জানতে চাইল। নুসরাতের রাগে ইচ্ছে করল এই ব্যাটার পুরো পা লাফিয়ে ভেঙে ফেলতে। নির্লিপ্ততা মুখে বজায় রেখে কটমট করে উঠে বলল, আবারও অপমান? সামান্য একটু লম্বা হওয়ায় এত অপমান আরশ ভাই? আরশ কোনো একটা কথার জের ধরে খেকিয়ে উঠল। চোখ দুটো ঈগলের মতো করে চেয়ে মুখটায় রাগ ফুটিয়ে তুলল নিমিষেই। আগ্নেয়গিরির লাভার ন্যায় ফুলে ফেপে ওঠে চোখ দুটো বৃহদাকার করে জিজ্ঞেস করল, এই, কে তোর ভাই? আরেকবার ভাই বলে দেখ। ট্রিগার পয়েন্টে রেখে একদম মেরে ফেলবো বেয়াদব। নিজেকে দেখ, কত বড় নির্লজ্জ হলে স্বামীকে ভাই বলিস। নুসরাতের কোমরে রাখা আরশের হাতের শক্ততা বাড়ল। পুরুষালী হাতের চাপা পিষ্টনে মুচড়ে উঠল মেয়েলি শরীর। নুসরাত নিজেও আরশের গলার কাছে রাখা হাত কাজে লাগালো। নিজের সর্বশক্তি দিয়ে ঘাড়ে নখ দাবিয়ে চেপে ধরল। কঠোর কণ্ঠে আরশকে ভেঙিয়ে আওড়ালো, আমি নির্লজ্জ তা আমি জানি। একই কথা কতবার বলবেন? নতুন কিছু বলুন। এই কথা শুনতে শুনতে আমার কানও লজ্জা পাচ্ছে। আর আপনি আমার কিসের স্বামী?
আমি আপনাকে কোনো স্বামী-টামি মানি না। আপনাকে আমি বর্তমানে বড় ভাইয়ের চোখে দেখছি। বুঝেছেন আরশ ভাই? আরশ হিসহিসিয়ে বলল, বেয়াদব, গলা টিপে মেরে ফেলব। নুসরাত আরশের বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নিল। পনিটেল করে রাখা চুলগুলো ঝাড়া মেরে যেতে যেতে দম্ভ জাহির করে বলল, আরশ ভাই, আরশ ভাই, আরশ ভাই, কি করবি দেখে নেব, শালা। খাবার টেবিলের একপাশ জুড়ে বসে আছে জাইন, ইসরাত, সুরভি, ইরহাম, আহান, মম, অনিকা, মাহাদি, মৃন্ময়। নুসরাত এসে নিজের জন্য চেয়ার টেনে বের করে বসতে নেবে আরশ তা টেনে নিল। নুসরাত একবার আরশের দিকে চেয়ে চুপচাপ প্লেট নিয়ে বসে গেল চেয়ারে। আরশ নিজের হাতের প্লেট টেবিলে রেখে সামনে আকস্মিক সবার মাঝখান থেকে দাঁড়িয়ে যাওয়া মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। টেবিলে বসারত সবাই চোখাদৃষ্টি দিলেও মাহাদিয়ার জাইন নির্লিপ্ত। সে স্পুনের সাহায্যে পাস্তা তুলে নিজের মুখে ঢোকাচ্ছে। আরশ এগিয়ে যেতে যেতে মৃন্ময় দুই হাত মেলে দিল দুই পাশে। দুজন দুজনের সাথে জড়াজড়ি শেষে সামান্য কথা বলল। পরপর আবার চেয়ার টেনে বসে পড়ল দুজনেই পাশাপাশি। মাহাদির পাশে বসারত নুসরাত দুজনের দিকে কিয়ৎকাল চেয়ে থেকে ফিসফিস করে শুধালো, এদের এত পুতু আমার চোখ সহ্য করতে পারছে না। কি সম্পর্ক এদের মধ্যে? এবার বলবেন না আপনি ওদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? মাহাদি নিজের খাবার মুখে ঢুকিয়ে একইভাবে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। গলার আওয়াজ তার মতো রেখেই বলল, ওরা বন্ধুই। নুসরাত বোঝার ন্যায় মাথা নাড়ালো। কিছুটা শঙ্কা নিয়ে শুধালো, কিন্তু বন্ধুত্ব হলো কিভাবে? এই মৃন্ময়ের বাচ্চা গেল বা কী করে ওখানে? স্কলারশিপ নিয়ে বিদেশে ছিল ও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমেরিকা থেকে ঘুরতে এসেছিল প্যারিস, তখন দেখা আমাদের সাথে, তারপর সম্পর্ক। পরে জানা যায় যে আঙ্কেলের সাথেও নাকি মৃন্ময়ের বাবার বন্ধুত্ব আছে। নুসরাত ভ্রু চিয়ে বাহবা দিল। নিষ্প্রভ কণ্ঠে বলে উঠল, হোয়াট এ কোইন্সিডেন্স। নিজেদের খাবার খেতে ব্যস্ত হলো সবাই। নুসরাতের পাশে বসা আহান কখন থেকে ধাক্কাচ্ছিল তাকে। নুসরাত ফিরে চাইতেই এতক্ষণে সকল উত্তেজনা ফুস করে হাওয়া হয়ে গেল। মিনমিনিয়ে জানতে চাইল, এই পুলিশ এখানে কেন? আরশ নামক বাদরের নাকি ওই ব্যাটা মৃন্ময় বন্ধু হয়। দুটোই তো এক, একদম খাইস্টা। আহান সহমত পোষণ করল। নিজের কাছে বসা ইরহামকে নুসরাতের কথাগুলো রিপিট করে বলল। নাকের পাটা আকাশে তুলে ইরহাম মমর কাছে বলল। মম বলল সুরভিকে। সুরভি বলল ইসরাতকে। অতপর সবাই নিজেদের সিগনেচার স্টাইলে মাথা নাড়ালো উপর নিচ। নীরবতা পালন করে সবাই ধীরে ধীরে খেতে লাগল। হঠাৎ হঠাৎ শোনা গেল নুসরাতের ফিসফিসানি। একবার মাহাদির সাথে তো একবার আহানের সাথে করছে। কিছুক্ষণ পর ইসরাতের খাবার খাওয়া হাত থামল। আশেপাশে চোখ বুলিয়ে টেবিল দেখে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পেতেই হাত বাড়িয়ে নিতে যাবে ইরহাম তা টেনে নিল। ফ্রাইড চিকেন থাকা প্লেট শেষ হতে শেষ চিকেন পিসটা তুলে নিল সে। বোনের বাড়ানো হাত সে দেখেনি। অকপটে তা গাপুস গুপুস করে মুখে পুরে নিল। জাইন চুপচাপ লক্ষ্য করল এতক্ষণ ঘটে যাওয়া ঘটনা। পাশ ফিরে দেখল চুপসানো মুখ নিয়ে বসে থাকা সহধর্মিণীকে। নিজের প্লেটে থাকা অক্ষত ফ্রাইড চিকেন পিসটা তুলে দিল ইসরাতের প্লেটে। ইসরাত অবাক চোখে চেয়ে নাকচ করতে নেবে জাইন বলে উঠল, চুপচাপ খান, কথা বেশি বলতে আমি বলিনি আপনাকে। কথায় কিছুটা ধমকার শাসন মিশানো ছিল। ইসরাত নাইফ দিয়ে কেটে খাবে, জাইন নিজেই ফর্ক দিয়ে চেয়ে ধরে নাইফ দিয়ে ফটাফট কেটে দিল। ইসরাতকে তার পানে বারংবার তাকিয়ে থাকতে দেখে বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখ দুটো খাবারের দিকে ইশারা করে বলল, খাবার ওদিকে, আমার দিকে নয়। তাকিয়ে থাকলে পেট ভরবে না।
তাই খাবার খান। নুসরাত আর আহান পাশাপাশি বসায় দুজনেই ড্যাব ড্যাব করে ওদিকে চেয়ে রইল জাইনার ইসরাতের দিকে। আহান বলে উঠল, কি কেয়ারিং হাজবেন্ড ভাই। নুসরাত চোখের পাতা হাতের তালু দিয়ে মুছে নাক টানল। আহানের শার্টে সর্দি মুছে বলল, ইমোশনাল হয়ে গেলাম ভাই। আহান নিজের শার্ট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিল নাক উঁচিয়ে। নুসরাতকে বিরক্তি সুরে বলল, ইমোশনাল হলে চোখ দিয়ে পানি পড়বে, তোমার নাক দিয়ে পড়ছে কেন? এবার বলো না, নুসরাত নাসির মানেই আলাদা। নুসরাত চোখ সরু করে হাসল, ঠোঁট দুটো চোখা করে ফু দিল আহানের সামনে আসা ছোট ছোট চুলগুলোকে। বলে উঠল, আমি এটাই বলতাম। দুজনেই খিটমিট করে হেসে উঠল। সবাইকে তাদের দিকে তাকাতে দেখে মুখ চুপসে নিয়ে হাসি বন্ধ করল। আর চোখে ইসরাত আর জাইনের দিকে তাকিয়ে দুজনেই হাসল হাহাহিহি করে। আহান জিজ্ঞেস করল নুসরাতকে, আজ রাতে কী করবে? নুসরাত আর চোখে দেখল আহানকে, নিষ্পাপ মুখ বানিয়ে বলে উঠল, হুম, না, 2 সেকেন্ড আগে ভালো হয়ে গেছি। কথার পৃষ্ঠে লুকিয়ে থাকা শয়তানি টের পেল আহান। দুজনেই দুজনের দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিচ্ছু দুটো ঠোঁট বেয়ে বয়ে গেল শয়তানি হাসির বাহার। নাসির সাহেব ইসরাতের হাত চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়। পুরো কনভেনশন হল জুড়ে তখন নিস্তব্ধতা। কনে বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুত। নাসির সাহেবের পাশে দাঁড়ানো নুসরাত ও নাজমিন বেগম, জাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে হেলাল সাহেব, লিপি বেগম। নাসির সাহেব কথা বলতে গিয়ে চোখ ঝাপটালেন। চশমা ঠেলে নাকের ডগায় তুলে নিলেন আলগোছে। জাইনের হাতের মধ্যে ইসরাতের হাত চেপে ধরে বললেন, আমার মেয়েরা আমার কাছে অনেক মূল্যবান। আমি আমার 2 রত্নের 1 রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসবে, হয়তোবা আমার ধারণার থেকেও বেশি। এজন্যই আমি তাকে তোমার কাছে দিচ্ছি। আমি দেখতে চাই তুমি কতটুকু তার দেখভাল ও খেয়াল রাখো। আমি চাইব সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি তার গুরুত্ব দেবে। যে কোনো বিপরীত মুহূর্তে সমাজের মানুষ যখন তার বিরুদ্ধে থাকবে, তখন তুমি তার পাশে থাকবে। এটাই আমার চাওয়া তোমার নিকট। যদি কোনো দিন তোমার হৃদয় পরিবর্তন হয়, তুমি যদি তখন তাকে আর না ভালোবাসো, তখন তাকে কষ্ট দিও না। সে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে ফিরিয়ে দিও। যদি কখনো মনে হয় তুমি তার দেখাশোনায় কমতি করছো, তার দায়িত্ব নিতে পারবে না, তোমার হৃদয় অন্য কারোর জন্য কম্পিত হচ্ছে, তাহলে তাকে আঘাত করো না, তাকে দুঃখ দিও না। আমার মেয়েকে আমার কাছেই ফিরিয়ে দিও দয়া করে। এখন থেকে আমার মহামূল্যবান মেয়ে তোমার দায়িত্বে। আমি তাকে তোমাকে দিয়ে দিলাম। আমার আশাকে তুমি নিরাশায় পরিবর্তন করবে না। এইটুকু চাওয়া তোমার কাছে আমার। জাইন ইসরাতের হাত নিজের মুষ্টিতে পুরে নিয়ে নাসির সাহেবের উপরে চাপা হাত রাখে ভরসা দিয়ে। বলে উঠল, আমি কথা দিচ্ছি আপনাকে, সৈয়দা ইসরাত নাসির আমার প্রিয় সহধর্মিণী। তাকে আমি কখনো কষ্ট স্পর্শ করতে দেব না। কখনো যদি আমার সহধর্মিণীকে দুঃখ, বিষণ্ণতা, কষ্ট স্পর্শ করতে যায়, তাহলে প্রথমে তা আমাকে ভেদ করতে হবে। আর তার সাধ্য নেই যে আমি জাইন হেলালকে ভেদ করে গিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করবে। আমি এটাও কসম করছি আমার খোদার নামে, আমার আগে আমার স্ত্রীর মৃত্যু হলে আমি জাইন হেলাল কখনোই দ্বিতীয় বিবাহ করব না। যেদিন আমি এই কসম ভাঙব, কসম ভাঙার পূর্বে যেন আমার মৃতলাশ খাটিয়া স্পর্শ করে। আমি আপনার আশা নিরাশায় পরিবর্তন করব না। বিশ্বাস রাখুন আমার উপর। ইসরাতের হাত চেপে ধরে সামনে আগালো জাইন। পেছন থেকে নুসরাত, ইরহাম, আহানও অগ্রসর হলো তাদের সাথে। কনভেনশন হলের বাহিরে বের হতেই জাইনের মায়ের বাড়ির একদল লোক ঠাট্টা করে বলে উঠলেন,
বউ দেখি কাঁদে না। নুসরাত তেষ্টা সুরে কিছু বলতে নেবে ইসরাত হাসি হাসি মুখে উত্তর দিল, আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি, এখানে কাঁদব কেন? আজব। নুসরাত বলে উঠল, এই ডিজে, গান বাজা, ইসরাতের শ্বশুরবাড়ি আজ নেচে কুদে যাব। ইরহাম সুর টেনে ইসরাতের পেছন থেকে গেয়ে উঠল, বান্ন রে বান্ন মেরি চালি সাসুরাল কো, आँखियों में पानी दे गाई, दुआओं में मेरी गोधानी ले गाई। গাড়ির সামনে যেতেই ইসরাতের জন্য দরজা খুলে দিল জাইন। ইসরাত ব্যাক সিটে উঠে বসতেই তার লেহেঙ্গা গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিল নুসরাত। বলে উঠল, তুই যাওয়ার আগে তোর শ্বশুর বাড়ি ইনশাল্লাহ আমি পৌঁছে যাব। চিল ব্রো। ইসরাত মৃদু হাসতেই নুসরাত দরজা লাগিয়ে দিল। জাইন ড্রাইভিং সিটের দিকে যেতেই ইরহাম এসে খুলে দিল দরজা। গম্ভীর মুখে ইরহামের স্বীয় চেহারা অবলোকন করে জাইন বলল, থ্যাঙ্কস। জাইন ড্রাইভিং সিটে বসে দরজা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট করে অ্যাক্সিলেটরে চাপ দিতেই গাড়ির গতি বৃদ্ধি পেল আর তা শাসা করে চলে গেল পাশ কাটিয়ে। তারা যেতেই নুসরাত পিছু ফিরল। আর তখনই দেখা মিলল নিহাল মির্জার। লোকটা তার পেছনে দাঁড়িয়ে থাকায় আকস্মিক মুখ দেখে ভয়ে লাফ মেরে উঠছিল প্রায়। গোল গোল চোখে তাকিয়ে সৌজন্যতার খাতিরে হেসে বলল, কোনো প্রয়োজন স্যার? আরে আমি স্যার নই, মৃন্ময়ের বাবা। নুসরাত দুই ভ্রুর মধ্যিখানে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে উঠল, মৃন্ময়কে? তাকে কি আমি চিনি? ভদ্রলোক ভীষণ অবাক হলেন। বললেন, মা, আমাকে চিনতে পারছো না? আমি মৃন্ময়ের বাবা। নুসরাত চোখ ঝাপটাল। মনে মনে নিজেকে হাজারটা গালি দিল কেন যে এই লোকের সাথে খাতির করতে গিয়েছিল। এখন না ওই ঘুষখোরের সাথে বিয়ে দিয়ে দেয় এই লোক। নুসরাত ঘাড় কাত করে শুধালো, আঙ্কেল, আমি আপনাকে কোথাও দেখেছি কখনো? আরে মা, এই আধ ঘন্টা পূর্বে না তোমার সাথে আমার কথা হলো? নুসরাত মাথা চুলকে পাগলের মতো বলে উঠল, সত্যি? নিহাল মির্জা মেয়েটার অদ্ভুত কাণ্ড দেখলেন। কিছু বলবেন দেখলেন হাতের মধ্যে ঘষছে। অবাক চোখে তাকাতেই দেখলেন সেখান থেকে একটু একটু রক্ত বের হচ্ছে। তারপরও মেয়েটা ঘষছে জায়গাটা। নিহাল মির্জা শোনার মতো বিড়বিড় করে বলল, ডা ডা ডার্ক। নিহাল মির্জা বিস্ময়ে বিমূর্ত আওয়াজে শুধালেন, ডার্ক নাও তুমি? নুসরাত মাথা নাড়ালো উপর নিচ। হাতে তখনও সমান তালে ঘষিয়ে চামড়া লাল করে ফেলেছে। মৃদু কণ্ঠে তুতলিয়ে বলে উঠল, ইয়াবা পাউডার হঠাৎ হঠাৎ নাইট ক্লাবে গিয়ে 2-3টা হুইস্কির বোতল শেষ করি। নাইট ক্লাবেও যাও তুমি? নুসরাত মাথা নাড়িয়ে নিজের জীবনে না করা সকল কথাগুলো ফরফরিয়ে বলে চলে গেল। যেন সব সত্য মিথ্যা বলতে গিয়ে একবারও জিভে বাঁধল না। বলে উঠল, আমি বেলি ডান্সার ওখানকার। নিহাল মির্জার এক মুহূর্তে ছেলের সাথে এই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা ধূলিসাৎ হয়ে গেল। মেয়েটা নাচনেওয়ালি, ছি। আর উনি নাকি তার ভদ্র ছেলের জন্য এই মেয়েকে পছন্দ করেছেন। মৃন্ময় বাবাকে আবারও ওই মেয়ের সাথে কথা বলতে দেখে দৌড়ে আসলেও থেমে গেল মাঝপথে তাদের বাক্য শুনে। নুসরাতের নিজের উপর নেওয়া মিথ্যা দায়গুলো শুনল চুপচাপ। এই মেয়ে এত মিথ্যা কিভাবে বলে প্রশ্ন করল নিজেই নিজেকে। নুসরাত আরও কিছু বলবে এর মধ্যেই মৃন্ময় এসে তার বাবাকে চেপে ধরল। বলল, এই মেয়ের মাথায় সমস্যা আছে, ছেড়ে দাও ওকে। নুসরাত আর চোখে তাকালো চারিদিকে। না, এদিকে কেউ নেই, সবাই ভেতরে। আত্মীয়রা যারা যাওয়ার চলে গেছে। আকস্মিক মাথা ঘুরিয়ে ইচ্ছে করে পড়ে গেল মাটিতে। বিড়বিড় করল, ড্রাগ, ড্রাগ, পাউডার দিন। নুসরাতকে এমন পড়ে যেতে দেখে মৃন্ময় ভাবল সত্যিই কিছু হয়েছে। যখন দেখল পিটপিট করে চেয়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করছে,
তখন দীর্ঘশ্বাস ফেলল। নিজের বাবাকে বগল দাবা করে নিয়ে গাড়িতে বসিয়ে ফিরে আসলো সে। নিষেধাজ্ঞা জারি করল সে ফিরে না আসা পর্যন্ত গাড়ির বাহিরে পদক্ষেপ বের না করতে। মৃন্ময় ফিরে এসে দেখল নুসরাত উঠে বসে আছে। হাতের দিকে তাকিয়ে ইশারা করে বলল, এসব কি? এমন রক্ত বের হচ্ছে কেন আপনার? নুসরাত ভুলে বসল মৃন্ময় তুষার সামনের ব্যক্তি। ইরহাম মনে করে খ্যাঁক করে বলে উঠল, আরে ভাই। থেমে গেল পর মুহূর্তেই। হাঁটু গেড়ে বসা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে উঠল, ও সরি, মশা কামড় দিয়েছিল। চুলকানোর জন্য হাত থেকে রক্ত বের হচ্ছে। মৃন্ময় হাত বাড়িয়ে নুসরাতের বাড়ানো হাতটা ধরতে নেবে থেমে গেল। বাড়ানো হাত গুটিয়ে নিয়ে পকেটে পুরল। উপহাস করে বলে উঠল, আপনি চাইলে জীবনে খুব ভালো অভিনেত্রী হতে পারেন। এটা আপনার মতো মাথায় এন্টিনাহীন লোক ভালোই বলেছে। মনে হচ্ছে আমার দেওয়া নাপা এক্সট্রা খেয়ে এই উন্নতি। মৃন্ময় হু হু করে হেসে উঠল নুসরাতের কথায়। পরপর আবার দাঁতের পাটির আড়ালে হাসি ঢেকে বলে উঠল, আপনি সবসময় এমন হাসি খুশি থাকেন? নুসরাত উপর নিচ মাথা নাড়াল। মৃন্ময় বলে উঠল, আপনার কষ্ট হয় না? নুসরাত বলে উঠল, কষ্ট কেন হবে? কারোর এই জিনিস আছে আপনার কাছে তা নেই, তাহলে কষ্ট লাগবে না আপনার? নুসরাত হাত টিস্যু পেপার দিয়ে মুছে নিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আজ এত ভাব জমাচ্ছেন যে, বিষয় কি? প্রেমে টেমে পড়েছেন নাকি কোনো রমণীর? মৃন্ময় হাসল ঠোঁটের কোণ বাঁকিয়ে। বলে উঠল, প্রশ্নের উত্তর দেননি আপনি। নুসরাত হেয়ালি করে জানতে চাইল, কী প্রশ্ন ছিল? আপনার কাছে কোনো জিনিস নেই, কিন্তু অন্য কারোর কাছে আছে, তাহলে আপনি কি করবেন? নুসরাত তর্জনী আঙুল থুতুনিতে রেখে মেকি ভাবনায় ব্যস্ত হলো। কিছুক্ষণের ভেতর মৃন্ময়ের কানের কাছে ভেসে আসলো বজ্রপাতের মতো নির্মোক আধিপত্য বিস্তরণকারী নারী কণ্ঠ। আমি আমার পছন্দের জিনিস নিয়ে আপোস করা ভীষণ অপছন্দ করি। যদি পছন্দ হয় তাহলে মালিক সেটা আমাকে নিজ ইচ্ছায় দেবে, নয়তো আমি ছিনিয়ে আনব। যা আমার তা আমারই, আমি আপোষে নই, ছিনিয়ে আনতে বিশ্বাসী। মৃন্ময় ভ্রু উঁচিয়ে জানতে চাইল, আমি যদি আপনার সেই পছন্দের জিনিসটা ছিনিয়ে আনতে চাই? নুসরাতের ঠোঁটের হাসি দীর্ঘ হলো। মৃন্ময়ের শোনার মতো করে বলল, পারবেন না। কেন? অপরপক্ষ আপনার থেকে জেদি। সে নিজের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে তা যদি টের পায় তাহলে চোখ তুলে নেবে। এত বিশ্বাস? উপহাস করছেন? শুধু জিজ্ঞেস করছি। নুসরাতকে তেরা চোখে তাকিয়ে থাকতে দেখে পরপর প্রশ্ন ছুড়ল মৃন্ময় আবার। উত্তর দিলেন না যে? মৃন্ময়ের কথায় নুসরাত শব্দ করে হাসল। তার কাছে উত্তর আছে, কিন্তু দিতে ইচ্ছে করছে না। এমন করে ঠেস দিয়ে বসে থাকতে ভালো লাগছে। শেষ রাতের দিক হয়, ল্যাম্পপোস্টের নিভু হলদে রোশনি এসে মেলি মুখটায় পড়ে অপার্থিব সৌন্দর্যে মুড়ে গিয়েছে। মৃন্ময় প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকল নুসরাতের উত্তরের অপেক্ষায়। ওপাশ নীরব থাকল অনেক সময়। বলে উঠল, আমি মনে করি আপনার তাকে ভুলে যাওয়াই উত্তম। এটা আপনি বলছেন? আমি বলছি। নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে আপনি অবাঞ্ছনীয় জিনিস পাওয়ার আশা করছেন, যেটা হবে না। মৃন্ময় জানতে চাইল, আশাও ছেড়ে দিতে বলছেন? নুসরাত ফিরে তাকালো মৃন্ময়ের দিকে। চোখের ভাষা একদম সহজ, নেই কোনো জটিলতা সেখানে। সহসা শীতল কণ্ঠে বলে উঠল, মিথ্যে আশা নিয়ে বাসা বাঁধা অপেক্ষা করা মূর্খতা। মৃন্ময় আবারও প্রশ্ন ছুড়ল, তাহলে অপেক্ষা করতেও মানা করছেন? নুসরাত মেকি হাসল। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলে উঠল, অপেক্ষা সুন্দর, ভীষণ সুন্দর।
মৃন্ময় সারিয়ার তুষার মির্জা। কিন্তু সেটা তখনই যখন আশা থাকে যে সে ফিরে আসবে। কিন্তু যখন আপনি জানেন সে আর ফিরবে না, তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, তখন সেই অপেক্ষা সুন্দর থাকে না। তখন অপেক্ষা হয়ে যায় নিছক বোকামি। আর আমি মনে করি এই বোকামি আপনি করবেন না। মৃন্ময় বলে উঠল, আমি আজ খেয়াল করলাম আপনি ভীষণ গুছিয়ে কথা বলেন। আপনাকে যতটা বোকা ভাবা হয় আপনি ততটা না। খুবই চালাক আপনি। নুসরাত নিজের নিষ্প্রাণ দৃষ্টি সামনে স্থির করল। মৃন্ময়কে তার দিক থেকে চোখ সরাতে না দেখে ইতস্তত করে বলে উঠল, চোখ সরান আমার উপর থেকে, আমি অস্বস্তি বোধ করছি। মৃন্ময় নিজের চোখ সরিয়ে নিল নুসরাতের উপর থেকে। মৃদু সুরে বলল, সরি, আপনার অস্বস্তির কারণ হওয়ার জন্য। নুসরাত আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছেন, যান। মৃন্ময় উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি, মিসেস আরশ। জি। মৃন্ময় সামনে পা বাড়াতেই নুসরাত ডেকে উঠল, তুষার। মৃন্ময় ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে এক পলক তাকাতেই নুসরাত বলল, বিয়েতে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। জাইন গ্রোসারি শপের সামনে গাড়ি থামিয়েছে। অনেকক্ষণ যাবৎ গ্রোসারি শপের ভেতর সে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর দেখা গেল হাতে কিছু একটা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। ইসরাত গ্লাসের ভেতর থেকে ঠিক ধারণা করতে পারল না জাইনের হাতে কি। যখন ভেতরে প্রবেশ করল তখন ছোট পলিথিন ব্যাগ এগিয়ে দিল ইসরাতের দিকে। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কি? জাইন গাড়ি স্টার্ট করতে করতে বলল, খুলে দেখো। ইসরাত হাত নাড়াতেই হাতে পড়া চুড়িগুলো ঝনঝন করে উঠল। জাইন তার দিকে ঘাড় কাত করে তাকাতেই ইতস্তত কণ্ঠে বলে উঠল, চুরির শব্দে আপনার সমস্যা হলে বলুন, আমি খুলে ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি। জাইন তিক্ত কণ্ঠে শুধালো, আমি আপনাকে বলেছি খুলে রেখে দিতে। ইসরাত বিরস মুখে তাকালো, বলল, আমি মনে করেছি আপনি বিরক্ত হচ্ছেন। জাইন চোয়াল শক্ত করে তাকালো, জিজ্ঞেস করল, আমি বলেছি আমি বিরক্ত হয়েছি? তা বলেননি, আমি ভেবেছি। জাইন ইসরাতকে কেটে দিয়ে বলে উঠল, এত বেশি ভাবতে হবে না, আপনি একটু কম কম ভাববেন, বুঝেছেন? ইসরাত উপর নিচ মাথা নাড়ালো। পলিথিন ব্যাগের ভেতরে হাত ঢোকাতেই বেরিয়ে আসলো ফ্রোজেন কিছু জিনিস আর লেসের প্যাকেট। আঙুলে ফলস নেলস ব্যবহার করায় লেসের প্যাকেট খুলতে গিয়ে বেগ পোহাতে হলো ইসরাতকে। জাইন সেটা খেয়াল করে গাড়ি চালানো বন্ধ করল। একপাশে সাইড করে গাড়ি দাঁড় করালো। ইসরাতের হাত থেকে লেসের প্যাকেটটা নিতে নিতেই সে হকচকিয়ে উঠে বলল, আরে, আমি পারবো। আপনি এভাবে সব কাজ করে দিলে হবে? আমি কিছু করব না। জাইন গম্ভীর মুখে ইসরাতকে অবলোকন করে বলল, আপনি শুধু শ্বাস নেওয়ার কাজ করুন, এটাই আমার জন্য অনেক বেশি, বাকিটুকু আমি সামলে নেব।